নমস্কার। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে গতকাল থেকেই একটু চিন্তায় ছিলাম, একটু না বেশ চিন্তায় ছিলাম। কারণ তৃণমূলের 3 জন প্রাক্তন সাংসদ বিজেপিতে যোগদান করেছেন দুপুরবেলা এবং রাত্রিবেলায় তারা রাজ্যসভার প্রার্থী হয়ে গেছেন। এই 2-3 জনের মধ্যে ছিলেন সুখেন্দু শেখর রায় এবং সুস্মিতা দেবের মতো হেভিওয়েট লোকজন। তো এর আগে যোগদান করার আগে অনেক বড় বড় ডায়ালগ দেওয়া হয়েছে প্রাক্তন তৃণমূলদের নিয়ে। সুকান্ত মজুমদার এদের মধ্যে একজনকে উল্লেখ করে বলেছিলেন, যত খুশি চুরি করে চলো, এরপর 10 গুণ চুরির পয়সা আদায় করে নেওয়া হবে। হুবহু বলতে পারলাম না, জনসভায় দাঁড়িয়ে এই কথাগুলো বলেছিলেন। মোটামুটি এই রাহুল সিনহা বলেছিলেন তৎকাল বিজেপি কাউকে নেওয়া হবে না, এবং সবচেয়ে বড় ডায়ালগ যিনি দিয়েছিলেন তিনি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তো তিনি অনেকবার অনেক রকম কথা বলেছেন। তার মধ্যে একটা হলো যে তৎকাল বিজেপির কোনো জায়গা নেই। দ্বিতীয় কথাটা হলো যে 4.5 ঘন্টার বিজেপি হয়ে গেছে, কি ভালোবাসা, এদেরকে নিয়ে আমাদের ঝামেলার শেষ নেই। আমারও হুবহু বলতে পারছি না, মোটামুটি এই। এবং সবথেকে মারাত্মক কথাটা যেটা বলেছিলেন, আগের দিনই দেখালাম, সেটা হলো যাদেরকে এরা পতাকা দিচ্ছেন বিজেপির, তাদেরকে দল থেকে বার করে দেবো। তো তারপর দেখা গেল তিনি নিজেই পতাকা দিয়ে 3 জনকে রাজ্যসভার টিকিট অবধি দিয়ে দিলেন। তিনি টিকিট দিয়েছেন কিনা জানি না, বিজেপির পতাকাটা তিনি দিয়েছেন এটা আমি জানি। টিকিট দেওয়ার ক্ষমতা তার আছে কি না, নাকি তিনি ঠুঁটো জগন্নাথ দিল্লির নির্দেশে চলেন, এটা আমার জানা নেই। তো চিন্তাটা কেন? কারণ তিনি নিজেই দিলেন পতাকা, বলেছিলেন বার করে দেবো। তো আমি চিন্তা করছিলাম এবং খুব টেনশনে ছিলাম, তাহলে এবার কি হবে? উনি কি নিজেই নিজেকে দল থেকে বার করে দেবেন? তাহলে তো সর্বনাশ। এমনিতে সর্বনাশ কিছু নেই, কিন্তু তাহলে তো আমরা তাঁর ব্যারিটোন গলা আর শুনতেই পাবো না। ব্যারিটোন গলায় যে সমস্ত অসাধারণ বক্তব্যগুলো রেখে আমাদের মাঝে মাঝেই মোহিত করে দেন, সেগুলো শুনতে না পেলে, এবং ডিম মিডিয়ায় মাঝে মাঝেই ওনার সাক্ষাৎকার নেওয়া হয়, সে বাড়িতে বসে মাংস ভাত খাচ্ছেন, বলছেন কে বলছে মাংস দূর করে দেওয়া হবে, ও ছাড়া বিজেপি হয় নাকি। তো এই সমস্ত যে মহানুভব কথাবার্তাগুলো, এগুলো শুনতে পাবো না শক্তি চট্টোপাধ্যায়ের সঙ্গে তার ঘুরে বেড়ানোর স্মৃতিচারণ। তো এই চূড়ান্ত ক্ষতি কি বঙ্গ সংস্কৃতি নিতে পারবে? বঙ্গ সংস্কৃতিতে তো আর কোনো আইকন টিকে নেই। দিলীপ ঘোষ তো আর বঙ্গ সংস্কৃতির আইকন হতে পারবেন না। শেষ যিনি টিম করে জ্বলছেন বা দাউ করে জ্বলছেন, যাই বলুন, সেই শ্রমিক ভট্টাচার্য যদি না থাকে, সেই ক্ষতির ধাক্কা বঙ্গ সংস্কৃতি কি নিতে পারবে? আর যদি না নিতে পারে, তাহলে ওই গুজরাট বা মহারাষ্ট্রের ব্রিজের মতোই কি হুড়মুড়িয়ে ভেঙে পড়বে? তো এই নিয়ে আমার একটা খুব চিন্তা হচ্ছিল, প্রশ্ন হচ্ছিল। তো তারপরে একটু আগে বিজেপির পেজে তার বক্তৃতা শুনলাম, বেশ জ্বালাম ওই বক্তৃতা শুনে, আশ্বস্ত হলাম যে না, ব্যাপারটা সেরকম না। কারণ উনি দলেই আছেন, তো নইলে কি আর বিজেপির পেজে ওনার ভিডিও দেয়? এবং শুধু দলে আছেন তা নয়, ওই পাশে 3 জনকে বসিয়ে কেন বিজেপিতে যোগদান করানো হচ্ছে তার একটা খুব সুস্পষ্ট ব্যাখ্যা দিলেন। তো বললেন এরা হচ্ছেন গুণী মানুষ, অর্থাৎ আপনাদের বুঝতে হবে যে এরা হচ্ছেন ভালো তৃণমূল, খারাপ তৃণমূল না। উনি বললেন, আমার ঠিক বক্তৃতাটা মুখস্থ নেই, কিন্তু বললেন যে যারা চোর অমুক তমুক এই সমস্ত তৃণমূলদের নেব না বলেছি, কিন্তু গুণী মানুষদের তো নেব বলেছি, ফলে এরা গুলি মানুষ। এবং আরও স্পষ্ট করে যেটা বললেন যে এদের পাশে কিন্তু, এদের নামের আগে কিন্তু কেউ পদত্যাগী এবং দলত্যাগী এই সমস্ত কথাবার্তা বসাবেন না। পরিষ্কার করে বললেন কেউ যেন এরকম না বসায়। তো বসালে কি হবে, 21 আইন অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা আমি জানি না, সেটা বলেননি। কিন্তু কথা হচ্ছে কর্তার ইচ্ছায় কর্ম। বাংলার এই সংস্কৃতিবান মানুষ যা বলবেন, বাংলার সমস্ত সংস্কৃতিবান মানুষকে সেটা মেনে চলতে হবে। যারা ততটা সংস্কৃতির ধারক এবং বাহক নন, তাদের তো আরও বেশি করে হাত জোড় করে অনুসরণ করতে হবে। তো বাংলার এখন 2 জন ধারক এবং বাহক আছেন, একজন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি সংস্কৃতির দিকটা ঠিক দেখেন না, শ্রমিকবাবু সংস্কৃতির দিকটা দেখেন। ফলে উনি যখন বলছেন, তাই কাজেই দলত্যাগ করলেও এই 3 জন মোটেই দলত্যাগী নন, পদত্যাগ করলেও এই 3 জন একেবারেই পদত্যাগী নন, বরং এরা ন্যায় এবং নীতির জন্য সর্বস্ব ত্যাগ করেছেন, তাই এদেরকে সর্বত্যাগী বলা যায়। তো এবার থেকে তাই সুখেন্দু শেখর রায়কে একদম দ্বিধাহীন চিত্তে নীতিনিষ্ঠ সুখেন্দু শেখর বলে ডাকুন, সুস্মিতা দেবকে বিদুষী সুস্মিতা বলে ডাকুন। আর সঙ্গে যদি ইচ্ছে হয়, কোনো বিধিনিষেধ নেই, মানে উনি কিছু ফরমান দেননি, কিন্তু যদি ইচ্ছে হয় তাহলে ফাও হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেও ঋষি ঋতব্রত বলে ডাকতে পারেন, মহর্ষিও বলতে পারেন, দেবর্ষিও বলতে পারেন, যা খুশি বলতে পারেন। আর শ্রমিক ভট্টাচার্যকে কি বলে ডাকবেন সেটা আপনার খুশি।
তো অনেক কিছু বলতে পারেন, জাগলার বলতে পারেন, বা বিদ্যা বাচস্পতি বলতে পারেন, বাগ্মিতায় সকলের ঊর্ধ্বে বলতে পারেন, বাগ্মী শ্রমিক ভট্টাচার্য বলতে পারেন। তো এইটা কি বলতে হবে উনি বলে দেননি, সেটা আপনার যা খুশি আপনি বলতে পারেন, আমিও বলতে পারবো না ঠিক কী বলতে হবে। তো এইটাতে তো আমি আশ্বস্ত হলাম, কিন্তু তারপরে দেখলাম যে হিন্দুত্ববাদীদের যে গোয়ালঘর সেখানে পুরো আগুন লেগে গেছে। অনেকেই চেঁচামেচি করছেন যে এই যে আমরা এত ঘাম কান্না রক্ত এই সমস্ত ঝরালাম, হাতে পতাকা নিয়ে লড়লাম, জেলে গেলাম, অমুক করলাম তমুক করলাম, তাতে কি হলো? তারপর ওই যে নেতারা যাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম তাদেরকেই আমাদের মাথার উপর বসানো হলো, তাদেরকেই এখন ইয়েস স্যার বলতে হবে। এই নিয়ে তো সোশ্যাল মিডিয়ায় কান পাতা দায়, চারদিকে হইচই চলছে, বা যারা হইচই করছেন না তারা গুমড়ে গুমড়ে মরছেন। এটা কি হলো? যেন মাথায় বজ্রপাত হয়েছে। তাই এদের মতো সরল সাদাসিধে সুবোধ বালক এবং বালিকা সত্যি কথা বলতে গিয়ে আমি সারা জীবনে দেখিনি। তা আপনারা ঠিক কী ভেবেছিলেন বলুন তো? এই যে এত কাণ্ড করে এসআইআর করা হলো, 35 লাখ আন্দাজ লোককে বাদ দিয়ে ভোট করা হলো যাতে বিজেপি জিততে পারে। তারপর সেখানে এলো নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশনের যিনি রাজ্যের মুখ্য ছিলেন তিনি পরবর্তীকালে রাজ্যের মুখ্য সচিব প্রধান একটা জায়গায় চলে গেলেন। আগে নির্বাচন নিয়ে বক্তৃতা দিতেন, এখন সরকারকে নিয়ে দেন। আর যিনি কেন্দ্রীয় আছেন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তাকে নিয়ে বিশেষ কিছু না বলাই ভালো। তারপর এলো কেন্দ্রীয় বাহিনী, তারা ভোট করলো, সে তো গণনা নিয়ে অজস্র অভিযোগ। তো এই সব হই হট্টগোল করে যে ক্ষমতা দখল হলো, আপনারা কি ভেবেছিলেন আপনাদের জন্য হলো না আপনাদের জোরে হলো? আজ্ঞে না, আপনাদের জোরে হয়নি, আপনাদের হাতে ছেড়ে দিলে আপনারাও জানেন যে আগামী 10 বছর আপনারা ক্ষমতায় আসতে পারতেন না, কোনো দিন আসতে পারতেন কিনা সন্দেহ আছে। সেটা বোঝা যাচ্ছে ক্ষমতায় আসার পর আপনারা যা করছেন। তো আপনারা একদম অপ্রত্যাশিতভাবে ক্ষমতা এসে পড়েছে, আকাশ থেকে যেন টপ করে এসে পড়লো। কী করব বুঝতে পারছি না এরকম ভাব করছেন, এর মাথায় ডিম ছুটছেন, ওকে কি করব বুঝতে পারছেন না। প্রশাসনটা যে চালাতে হবে এ নিয়ে আপনাদের কোনো ধারণাই নেই। কলকাতায় জল জমছে, তো সেখানে শুনতে পাচ্ছি যে সেই নেহেরু থেকে শুরু করে কেউ পাইপ বদলাননি, দোষটা তাদের। তো নেহেরুকে কেউ দোষ দিচ্ছেন, কিন্তু প্রশাসন এখন আপনাদের, সরকার এখন আপনাদের, এই বোধ বুদ্ধিটা আপনাদের নেই। তো এ পরিষ্কার দেখা যাচ্ছে আকাশ থেকে ক্ষমতা পড়লে যা হয়, কোথাও সংগঠন নেই, প্রশাসনের উপর দখল নেই, সরকার চলছে সরকারের মতো, আর যে যা খুশি করছে। তো এই হচ্ছে ব্যাপার। তো কথা হচ্ছে আপনাদের জন্য বা আপনাদের দ্বারা কে ক্ষমতা দখল করা হয়নি, আপনারা করেন উনি। ফলে আপনারা কি ভেবেছিলেন আপনাদের কথা সব কিছু চলবে? আজ্ঞে না। কারণ বৃহত্তর স্বার্থ বলে একটা ব্যাপার আছে, যে স্বার্থের জন্য এই ক্ষমতাটা দখল করা হয়েছে সেটা বুঝতে হবে। তো এই বৃহত্তর স্বার্থটা কি না, পরিবার বলে একটা কথা শোনেন, সংঘ পরিবার, অমুক পরিবার, তমুক পরিবার। তো এখানে বুঝতে হবে যে বড় বড় পরিবারের বড় বড় ব্যাপার। এইখানে যে বড়দা আছেন দিল্লিতে, তার একজন বড়দা যিনি আছেন, তার ছেলে T20 চালায় সারা পৃথিবীতে, নাকি সারা ভারতবর্ষে আমি ঠিক জানি না। ওদিকে মেজদার ছেলে আছেন যিনি, তিনি চালান E20। 2 ছেলে আছেন, তারা E20 চালান, তার কারবার করেন। তো শেষদা চালান NTA কে যদি না বোঝেন, ওই যারা পরীক্ষা নেয় নিট টেট ইত্যাদি, পরীক্ষা হলেই যেখানে শোনা যায় যে সমস্ত কিছু মানে সমস্ত ফাঁস হয়ে যাচ্ছে। এই একদম হাল আমলে 2-3 দিন আগে রাহুল গান্ধী অভিযোগ করেছেন যে নেট, যে UGC নেট হয় তার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, এবং সেটা নিয়ে নাকি এখন আবার তদন্ত কমিটি বসেছে। তো আমি জানি না বিশ্বের সমস্ত পরীক্ষা এবার সেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে না, সেনাবাহিনী এয়ারফোর্সকে দিয়ে প্রশ্নপত্র পাঠানো হবে কিনা, স্ট্রাকচার মানে সংগঠন সারা ভারতবর্ষ জুড়ে এই অবস্থায় পৌঁছেছে কিনা। তো যাই হোক, এটা হচ্ছেন শেষদা। আর একজন বিগ বস আছেন যিনি বোম্বেতে থাকেন। তো তার ছেলে মহারাষ্ট্রের কোথায়, মহারাষ্ট্র না গুজরাটে কোথায় একটা বিরাট চিড়িয়াখানা চালায়, তার বিয়েতে বিরাট হট্টগোল হয়, এছাড়া তার কোনো কাজ আছে বলে আমি জানি না। তো এইগুলো হচ্ছে জমিদারি। এই সমস্ত জমিদারি যেগুলো আছে সেগুলো কিন্তু চিরকালের নয়। ফলে বৃহত্তর স্বার্থটা কী না, এই জমিদারিগুলোকে কিন্তু চিরস্থায়ী করতে হবে। 5 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর হলে হবে না। জমিদারি ব্রিটিশ আমলের মতো চিরস্থায়ী চাই, এটা বৃহত্তর স্বার্থ। এছাড়াও শুনতে পাচ্ছি যে ওই এপস্টিন বলে একটা কেলেঙ্কারি হয়েছিল বিদেশে, সেটার একটা প্রভাব ভারতবর্ষে পড়তে পারে, সেটাও নাকি মাথার ওপর ঝুলে আছে। বিদেশে গিয়ে সেটাও সামলাতে হবে। আমাদের প্রধানমন্ত্রী বর্দারও যিনি দাদা, তিনি বিদেশে গিয়ে নাকি এই সমস্ত কিছু সামলান বলে গুজব আছে, আমি জানি না সত্যি কথা কিনা, গুজব বলেই বললাম। তো তিনি নানা জায়গায় মিটিং করেন একদম হাল আমলে। একটু অপ্রাসঙ্গিক বলে রাখি,
অস্ট্রেলিয়ার একটা কাগজে বেরিয়েছে, তার মিটিংয়ে ভিড় হচ্ছে কেন না, ওখানে ফ্রিতে কারি এবং ভাত দেওয়া হয়, ভাত বা রুটি দেওয়া হবে বলে নাকি লোক গিয়ে ভিড় জমাচ্ছে। তো এটাও সত্যি না গুজব আমি জানি না, একটা কাগজে বেরিয়েছে। তো কথাটা হচ্ছে যে এগুলো গুজব হলেও এত কিছু সামলাতে যে হচ্ছে, ব্যবস্থাকে যে চিরস্থায়ী করতে হবে, এটা তো খাঁটি কথা, এর মধ্যে তো কোনো তো ভুল নেই। তো ফলে এই যদি জমিদারি চিরস্থায়ী করতে হয়, তারপর আবার শিল্পপতিরা আছেন, তাদেরকে তুষ্ট করতে হবে, কে বিদেশে চলে যাবেন, কে টাকা নিয়ে শোধ করবেন না, আবার তাদের তো কল্যাণ হস্ত আছে সরকার এবং দলের উপর, তো সেইগুলোও তো চিরস্থায়ী করতে হবে। তো সেইটা যদি করতে হয়, তো এই যে এখনকার যে ব্যবস্থা আছে সেটাতে তো হবে না। লোকসভায় বিরোধীদের ঐক্য ছিল না, তাতেও কোনো রকমে জিতেছেন, অল্প এক চুলের সংখ্যাগরিষ্ঠতা আছে, সমস্ত কিছু ধরে টরে দল তো সংখ্যাগরিষ্ঠও হয়নি। এই দিয়ে কিন্তু চিরস্থায়ী ব্যবস্থা কায়েম করা যাবে না। চিরস্থায়ী ব্যবস্থা কারণ কায়েম করতে গেলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা চাই, মানে কি 2/3 সংখ্যাগরিষ্ঠতা চাই লোকসভা এবং রাজ্যসভা দুটোতেই। তাহলে পছন্দ মতো আইন টাইন পাস করা যাবে, ডিলিমিটেশন পাস করা যাবে, ওয়ান নেশন ওয়ান ভোট এইসবও পাস করা যাবে, এবং কার্যত একটা চিরস্থায়ী জমিদারি ওই ব্রিটিশ আমলে যেরকম ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে যা ছিল সেরকমই একটা ব্যাপার ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানির আমলেও জারি করা যাবে। তো এই জন্যে লোকসভায় একরকম ব্যবস্থা আছে কীভাবে লোক নেওয়া হবে, আর রাজ্যসভায় আরেক রকম ব্যবস্থা আছে কী করে লোক নেওয়া হবে। 2/3 সংখ্যাগরিষ্ঠতা চাই সাংসদ, এবং সেটা চাই যে কোনো মূল্যে। সেইটা হচ্ছে বৃহত্তর স্বার্থ, সেই জন্য এই সমস্ত কিছু কাজ করা হচ্ছে। এবং রাজ্যের যিনি সভাপতি আছেন তিনি কি করবেন, তার কি কোনো ক্ষমতা আছে নাকি? দিল্লি থেকে যা আসে তাকে তাই করতে হয়। তো সেইটা তিনি করছেন, আপ্রাণ চেষ্টা করছেন, করে এসেছেন এবং করছেন। তাতে আপনারা কোথায় কি ক্ষুব্ধ হলেন, কার হৃদয়ের কোথায় একটু আলপিনের খোঁচা লেগে গেল, কে কবে কোথায় মার খেয়েছেন দুগা, তার জন্যে বেদনায় বা তাদের প্রাণ উতলে উঠছে, কে কোথায় রেগে যাচ্ছেন, তাতে কিন্তু ওদের ঘন্টা। আপনারা যারা ভেবেছিলেন ওদের কিছু এসে যায়, ভুল ভাবছেন। তো মনে রাখবেন আপনাদের কিন্তু হাত পা বাঁধা, আপনাদের শুধু না, আপনাদের রাজ্য সভাপতি পর্যন্ত সকলের হাত পা বাঁধা। দিল্লি থেকে যা বলা হবে সেটাই করতে হবে, ইয়েস স্যার বলে। তো তাই একদম দিল্লির বড়দাদের নির্দেশে কাজ করুন, আপনি করুন, আপনার বড়দাদারাও করছেন যেমন আপনিও করুন। গতকাল যাদের গরুচোর বলেছেন তাদের নেতা হিসেবে একদম গৈরিক অভিনন্দন জানান, দরকার হলে স্যালুট করতে হবে, তাই করবেন। তো বড়দা বলে দিয়েছে দিল্লি থেকে, এখানে কিন্তু কোনো কর্মসূচি ছিল না, নেতারা কি করছেন দেখুন। তাই হকার উচ্ছেদ হচ্ছে লাট দিয়ে, কারণ ওখানে কাউকে নিশ্চয়ই বসাতে হবে, কিছু একটা করতে হবে। তো অন্নপূর্ণা ওপর থেকে বলে দেওয়া আছে যে সার্বজনীন কোনো স্কিম চলবে না, এরকম হয় না, এটা আমাদের নীতি নয়, তাই ও নাম কাটুন। মানে নাম কাটছেন কিনা তো আমি বলতে পারবো না, কিন্তু বাজেট বরাদ্দ যা আছে তাতে তো মনে হচ্ছে যে 60% বেশি নাম লক্ষ্মীর ভাণ্ডার থেকে কাটা যাবে। তো ক্রমশ স্বাস্থ্যসাথী তুলে দেওয়ার জন্য এগোন। তো সেইটা মেকআপ করতে গিয়ে এখন মুখ্যমন্ত্রী যোজনা না কি একটা হচ্ছে শুনছি, তো সে তো ফ্লপ করবে বলে আমার ধারণা, কি হয় দেখুন। কিন্তু তুলে যে দেওয়া হবে স্বাস্থ্যসাথী, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। কারণ বড়দারা বলে দিয়েছেন সরকারের কাজ খয়রাতি নয়, খয়রাতি করতে হলে শিল্পপতিদের করুন, অন্য কাউকে নয়। অথবা ওই যে আমি যে বললাম বিভিন্ন, কেউ T20 চালান, কেউ E20 চালান, উপকার করতে হলে তাদের করুন, বড়দারা পরিষ্কার বলে দিয়েছেন। তো কথা হচ্ছে যে একদম বড়দাদের নির্দেশে যদি না চলেন, আপনি কি, আপনি কে, কোথাকার নাট বল্টু, আপনার রাজ্য সভাপতিকে কিন্তু ফুটিয়ে দেওয়া হবে। এইটা আপনারা বুঝতে পারেননি, এরকম সুবোধ বালক আমি কাউকে দেখিনি পৃথিবীতে, আপনাদেরই দেখলাম, দেখে মুগ্ধ হলাম। তো হ্যাঁ, এর মধ্যে আপনাদের কোনো কিচ্ছু নেই তা নয়, পারলে একটু গুছিয়ে নিতে পারেন, ডিম পিম মারতে পারেন, একটু অভিযোগ আসছে নানা জায়গা থেকে, তোলা আদায় করা হচ্ছে, ওইসব করে নিতে পারেন। প্রশাসন তো কোথাও কাজ করছে না, আগেই বললাম প্রশাসনের তো কোনো অভিজ্ঞতা নেই। তো যে যার মতো করে একটা অরাজকতা, একটা মাৎসন্যায় তৈরি হলে ওখানে যদি কিছু গুছিয়ে নিতে পারেন তো নিন। তো তবে দেখবেন যে এখানেও তো আবার আদি নব্যর একটা বিভেদ আছে, একটা বিবাদ আছে। দেখবেন যে নব্যরা হঠাৎ ঢুকে আপনাদের যেন ঠেঙিয়ে না দেয়, তখন আবার আপনাদেরই কান্নাকাটি করতে হবে, এত ঘাম রক্ত ঝরালাম, তারপর নব্যরা এসে আমাদের ঠেঙিয়ে দিল। মনে রাখবেন আপনাদের কেউ দেখবে না, দিল্লির নেতারা দেখবে না, কান্না ঘাম রক্ত কি জড়িয়েছেন, ছাতার মাথা কি করেছেন, কেউ দেখবে না। পরিষ্কার নব্যরা এসে ঠেঙাতে পারে, তখনও আপনাদের কেউ দেখবে না। এখন যেমন ওদেরকে দলে নিয়ে নেওয়া হলো বৃহত্তর স্বার্থে, কেউ আপনাদের দেখেনি। তো এইটা মাথায় রাখতে পারেন, এইটা হতে পারে। আর রাজ্যের যারা মাথায় আছেন তারা দু একটা এনকাউন্টার করে দিতে পারেন, ওই ক্ষমতা তাদের আছে। নেহেরুকে 2-4 বার দোষ দিতে পারেন, যেরকম জল জমার জন্য নেহেরু, বিধান রায়, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা ব্যানার্জি সবাই দোষী, ওনারা ছাড়া। এমনকি বরুণ দেবকেও দোষী করতে পারেন, এত বৃষ্টি করলেন কেন। তো কথা হচ্ছে এইগুলো করতে পারেন। তো কলকাতায় জল জমছে কেন, নেহেরুর দোষ। এত হিংসা কেন, বিরোধীদের দোষ।
তো এটাতে কোনো সমস্যা নেই, এটাতে ডিম মিডিয়াকে সঙ্গে পাবেন, ওদেরকে ফিট করে দেওয়া আছে। তো ডিম মিডিয়াতে এমনি এমনি তৈরি করা হয়নি, এই জন্যেই আপনাদের বোকা বানানোর জন্যই তৈরি করা হয়েছে। ওটাতে ফিট করে দিতে পারেন, ফিট করে দেওয়া আছে, ওদেরকে ব্যবহার করতে পারেন আপনারা, কেউ আটকাবে না। তবে এর বাইরে বেরোনোর চেষ্টা করবেন না, কারণ মনে রাখবেন যে ভেড়া লড়ে খুঁটির জোরে, এবং আপনাদের খুঁটির জোরের নাম হচ্ছে কেন্দ্র। ওটা না থাকলে প্রথমেই যেটা বললাম, রাজ্য কেন কোনো ক্লাব নির্বাচনেও জিততে পারতেন না। চালানোর কথা তো পরে, চালানো ফালানো ছেড়েই দিন। তো তাই কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মজুদ থাকবে, বেশি ট্যাঁপও করলে কিন্তু আপনার পেছনেও চলে আসতে পারে, যেরকম যাচ্ছে এখন অফিসিয়াল বা কালীঘাট তৃণমূলের পিছনে। তো কালীঘাট তৃণমূলের কথা আরেকদিন বলতে হবে, সে আরেক বিচিত্র জিনিস। এত লোক চলে যাচ্ছেন তো তাদের উপরে চাপ টাপ আছে, তো বুঝতেই পারছি। কিন্তু ভাবুন, প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, তিনি কাদের নিয়ে তাহলে ঘর করেছিলেন? তো যাদের নিয়ে ঘর করেছিলেন তারা এমনই বস্তু যে তাকে মানে দলে দলে তাকে ছেড়ে বিপদ এলেই পোপা করে দৌড়োয়। তো এই কাকে দিয়েছিলেন রাজার পাঠ, এটা ওদেরকে ভেবে দেখতে হবে। ওই যে দেব দেব নাচো বললেই দেব নেচে উঠলো, তুমি নেচে উঠলেই সূর্য লজ্জা পায়, রচনা দাঁড়াও, রচনা দাঁড়িয়ে গেল। এইটা দেখে যারা খুব মোহিত হয়ে, যিনি নেত্রী বা নেতা যিনি হন, চারপাশে লোকজনকে স্থাপক দিয়ে ভর্তি করে ফেলেছিলেন, যারা শুনতে পাচ্ছে এখন তারা নাকি চোর লুটেও ছিল, উনি টের পাননি, এটা তো হয় না। তো কাদের নিয়ে ঘুরছেন, বিরোধী হয়ে ঘুরেছেন একদিন, বিরোধী হয়ে উঠতে গেলে এটাও কিন্তু ওদের মাথায় রাখতে হবে। যাই হোক, এটা ওনাকে নিয়ে অনুষ্ঠান নয়, লম্বা করে ফেললাম। কথা হচ্ছে যে হিন্দু বীর যারা ছিলেন তারা কিন্তু নিজেদের অবস্থাটা একটু ভেবে দেখুন, যতটা পারেন গুছিয়ে নিন, কিন্তু আপনাদের কেউ দেখবেন না বিপদে পড়লে, এটাও আপনাদের মাথায় রাখতে হবে। তো আজকে এইটুকুই, আজকের অনুষ্ঠানটা শুধুই মাত্র হিন্দু বীরদের জন্য, বুঝতেই পারলেন। তারা দেখেন কিনা জানি না, যদি দেখেন তাহলে বন্ধুবান্ধবদের পাঠান, কারণ এই ধরনের উপদেশবাণী অযাচিত হলেও আমি মাঝে মাঝে দেবো, আপনাদের হয়তো কাজে লাগতেও পারে, সবসময় লাগবে তা না, মাঝে সাঝে লাগতেও পারে। তো যদি পছন্দ হয় তাহলে অতি অবশ্যই বন্ধুবান্ধবদের পাঠান, লোকজনকে পাঠান, নিজেরা সাবস্ক্রাইব করুন, দেখবেন সব কিছু কিন্তু উল্টো দিকের কথা বলে সব কিছু অকেজো জিনিস নয়। আর ইচ্ছে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমাদের দোকান আছে কলেজ স্ট্রিটে, পুটিগ্রামের উল্টো দিকে, অতি অবশ্যই আসুন, বই টই নেড়ে ছেড়ে দেখে যান, যোগাযোগ রাখুন। আর সবাই ভালো থাকবেন, এইটুকু প্রার্থনা করেই আজকের অনুষ্ঠান শেষ করছি। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। নমস্কার।